ডাক্তার প্রতীক যোশী গত ৬ বছর ধরে লন্ডন থাকতে চান। নিজের ক্যারিয়ার সেখানে খুব ভালোভাবে গুছিয়ে ফেলছেন। ওনার স্ত্রী ডাক্তার কৌমি ভিয়াস কাজ করতেন ভারতের উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে, যিনি মাত্র 2 দিন আগেই ভারতে নিজের চাকরি ছেড়ে দেন, কারণ স্বামী সন্তানসহ সবাই মিলে লন্ডনে সেটেলড হবেন। 5 বছর বয়সী 2 যমজ ছিলেন এবং 8 বছর বয়সী তাদের বড় বোন। সবাই মিলে খুব খুশি আসি। ইন্ডিয়া ফ্লাইট 171-এ উঠে পুরো ফ্যামিলি মিলে এই সেলফিটা নেন, যেটা আলটিমেটলি হয় তাদের জীবনে তোলা শেষ ছবি। গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় উড্ডয়নের পর মাত্র 30 সেকেন্ড আকাশে থেকেই ক্র্যাশ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমান, যার যাত্রী ছিলেন এই প্রতীক যোশীর পরিবার। 2011 সাল থেকে কমার্শিয়াল সার্ভিস শুরু করার পর থেকে ইতিহাসেই প্রথমবারের মতো 10787 ড্রিমলাইনার বিমান ক্র্যাশ করল। প্রায় 260 জনেরও বেশি মানুষ দুনিয়া থেকে চির বিদায় নিলেন। প্লেনের যাত্রীদের মধ্যে 70 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এই ক্র্যাশে বিমান থেকে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী 38 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ বলছেন, আমি জানি না আমি কিভাবে বেঁচে আছি, কেন ঘটল এই দুর্ঘটনা। ক্র্যাশের পর এই বিমানের মূল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোয়িংয়ের শেয়ার যখন 7%-এর বেশি নিচে নেমে গেল, তখন গত বছর বোয়িংয়ের বিরুদ্ধে একজন হুইসেল ব্লোয়ারের অভিযোগের কথা আবারও মিডিয়ায় চলে আসলো, যিনি বলছিলেন বোয়িং এই 787 ড্রিমলাইনার বিমান বানানোর সময় কিছু শর্টকাট নিয়েছিল, যেটা বিমান বানানোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল। যে অভিযোগ যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এখনও তদন্ত করছে। এই বিমান দুর্ঘটনার আরও কিছু বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই বিমান দুর্ঘটনার মূল কারণ কি হইতে পারে সেই ব্যাপারে বিবিসি ভেরিফাই টিভি কিছু অ্যাজাম্পশন সামনে নিয়ে আসছে। এটার তদন্তের জন্য ভারতীয় তদন্তকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকেও এক্সপার্টরা আসছেন এই টিমে যোগ দিতে। এই কারণে এখন পর্যন্ত যেই কারণ শুনবেন সবগুলোই সম্ভাব্য, কারণ আসল কারণটা একদম ফুল তদন্ত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা সম্ভব না। কারণ হইতে পারে ডাবল ইঞ্জিন ফেইলিউরে। যখন বিমানের 2টা ইঞ্জিনের 2টাই একদম ফেল করে, তখন বিমানটা একদম ক্র্যাশ করতে বাধ্য। তবে এই ধরনের সিচুয়েশন খুবই রেয়ার। উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে 2009 সালে মিরাকল অন দ্য হাডসন, যখন নিউ ইয়র্কের লাগার্দিয়া বিমানবন্দর থেকে টেক অফ করার পরে পাখির আঘাতের কারণে ইউএস এয়ারওয়েজ এয়ারবাস A320-র ইঞ্জিন নষ্ট হয়ে যায়। একজন সিনিয়র পাইলট বিবিসিকে বলছেন, পাখির আঘাত ছাড়াও এই ডুয়াল ইঞ্জিন ফেলিউরে হইতে পারে যখন জ্বালানির মধ্যে কন্টামিনেশন বা দূষণ হয় কিংবা ক্লগিং হয়ে যায়। বিমানের যে জ্বালানি মাপক যন্ত্র আছে, ফুয়েল মিটারিং সিস্টেম, এটা খুবই সূক্ষ্মভাবে এই ব্যাপারটা মাপে। এই সিস্টেমটা যদি ব্লক হয়ে যায়, বিমানের জ্বালানি ঠিক মতন কাজ করে না এবং এই কারণে ইঞ্জিন শাটডাউন বা বন্ধ হয়ে যায়। এর বিপরীতে মার্কো চান, যিনি কিনা একজন এক্স পাইলট, উনি বলতেছেন, এখন পর্যন্ত অ্যাভেলেবল যেসব ফুটেজ আছে ওইখান থেকে বিমানে যে ডাবল ইঞ্জিন ফেইলিউর ঘটছে এটা সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আরেকজন অ্যাভিয়েশন এক্সপার্ট মোহন রাঙ্গানাথন বলছেন, যদি ডাবল ইঞ্জিন ফেইলিউর হয় এটা হবে খুবই বিরল ঘটনা। দ্বিতীয় কারণ পাখির আঘাত বা বার্ড স্ট্রাইক। ভারতেরই অনেক এক্সপার্ট বলতেছেন বার্ড স্ট্রাইক বা পাখির আঘাতে এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে। এটা হয় যখন কোনো বিমানের সাথে পাখির সংঘর্ষ ঘটে। সিরিয়াস কেসে ইঞ্জিন তার পাওয়ার হারায় ফেলতে পারে, যদি কিনা পাখির সাথে আঘাতের পর এটা ইঞ্জিনের ভিতরে ঢুকা যায়, সাক করে নেয় এটাকে। গত বছরই হয়েছিল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার ডিজাস্টারের সময়, যার কারণে প্রায় 179 জন মানুষ প্রাণ হারায়। যেই সব এক্সপার্ট এবং পাইলটরা আহমেদাবাদ বিমানবন্দরের সাথে পরিচিত, তারা জানেন এই বিমানবন্দরে পাখির আনাগোনা বেশ বেশি। আহমেদাবাদ যেই রাজ্যের মধ্যে গুজরাটে অবস্থিত, গত 5 বছরেরও বেশি সময়ে পাখির আঘাতে 400টিরও বেশি ঘটনা ঘটছে এখানে, যেটার বেশিরভাগই আহমেদাবাদ বিমানবন্দরে ঘটছে। 2023 সালের সেপ্টেম্বরে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে, বিমানবন্দর কর্তৃপক্ষের ডাটা অনুযায়ী 2022-23 সালে আহমেদাবাদে পাখির আঘাতের বা বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে, যেটা গত 1 বছরের তুলনায় 35% বেশি। 2009 সালে যে ঘটনাটা একটু আগে আপনাদেরকে বললাম, ওইখানে সিগালদের একটি পাল 2700 ফুট উচ্চতায় আঘাত করে বিমানকে। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো, এইটার তুলনায় প্রায় 4 গুণ বেশি উচ্চতা দেয়। এই ক্ষেত্রে যেহেতু খুব কম উচ্চতাতে দুর্ঘটনাটা ঘটছে, ইন্ডিয়ান এই পাইলটদের খুব বেশি সময়ও ছিল না, খুব বেশি জায়গা বা অ্যালটিটিউড বা উচ্চতাও ছিল না, যাতে করে বিকল্প কোনো ব্যবস্থা নিতে পারে বিমানটাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য। এর উল্টো দিকে একজন সিনিয়র পাইলট এটা বলছেন, পাখির আঘাতের কারণে বিমানের দুর্ঘটনা খুবই কমন, কিংবা এমন কখনো হয় না যে বিমানটা একদম ক্র্যাশ করবে, যদি না এটা ইঞ্জিন আঘাত করে।
ইঞ্জিনে আঘাত করার ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। আরেকটা কারণ হতে পারে প্লেনের মধ্যে ফ্ল্যাপ নামে জিনিস থাকে। এখন আপনারা যেরকম ছবিতে দেখতেছেন, আহমেদাবাদের তাপমাত্রা কিন্তু খুবই বেশি, ওই দিন ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। বাতাস যথেষ্ট পাতলা হয়ে যায় এরকম টেম্পারেচারে। এ সময় ফ্ল্যাটকে হায়ার সিটিংয়ে নিতে হয়, ইঞ্জিনকে অনেক বেশি থ্রাস্ট দিতে হয়। এই সময় খুব ছোট কোনো কনফিগারেশনেরও যদি হয়, এটা মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। তবে অনেক এক্সপার্ট পাইলট বলছেন যদি ফ্ল্যাপের সমস্যাই হইতো, এটা বিমানের কনফিগারেশন ওয়ার্নিং সিস্টেম আগেই ধরতে পারার কথা, অ্যান্ড এটা ওয়ার্নিং দেওয়ার কথা আগেই। এক্স পাইলটরা বলছেন ফ্ল্যাপ সেটিংয়ের এরকম সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটবে, এটা খুবই আনইউজুয়াল বা সচরাচর হয় না। যাই হোক, অ্যাকচুয়াল কারণ কি, এটা হয়তো ব্ল্যাক বক্সের ডেটা ঘাটাঘাটি করার পরে ফুল তদন্ত রিপোর্টটা আসার পর আরও ভালোভাবে বোঝা যাবে। তবে ভারতের বিমানের মার্কেট কিন্তু পুরো পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম এবং খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ যে মারাত্মক বিমান দুর্ঘটনা ভারতে হয়েছিল সেটা 2020 সালে এয়ার ইন্ডিয়ার আরেকটা কম খরচের লাইনও বাছা, যার নাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ওইটার এয়ারলাইন বোয়িং 737 দক্ষিণ ভারতের রানওয়ের মধ্য থেকে স্কিড করে ক্র্যাশ করে এবং 21 জন মানুষ প্রাণ হারান। এই আহমেদাবাদ বিমানবন্দরটা অপারেট করে ভারতের প্রধানী গ্রুপ। এই এয়ার ইন্ডিয়া কিন্তু প্রথমে রাষ্ট্রায়ত্ত ছিল, সরকারি ছিল। পরবর্তীতে ভারতের টাটা গ্রুপ এই এয়ার ইন্ডিয়াকে নিজেদের বানায় নেয় অ্যান্ড এটাকে মার্জ করে ভিস্তারার সাথে 2024-এ। এই ভিস্তারা হচ্ছে আবার টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে জয়েন্ট ভেঞ্চার। টাটা গ্রুপ সম্পর্কে এতটুকু কেন বললাম, কারণ ওরা এই এয়ার ইন্ডিয়া যেই বিমানটার এই দুর্ঘটনা ঘটলো এবং এখানে প্রাণ হারানো প্রত্যেকটা মানুষের পরিবারকে ওরা বলছে 1 কোটি রুপি করে দেবে। তবে ডেফিনেটলি ক্ষতিপূরণ এই মানুষগুলোর জন্য আর কোনো অর্থ বহন করে না, কারণ ওরা যে হারাইছে সেটা তো ওরা ব্যাক পাবে না। এখন বোয়িং কোম্পানিটাকে নিয়ে অনেক কথা আছে। আপনি যে বিমানে বসতেছেন, এই বিমানটা তো কোনো ম্যানুফ্যাকচারের কোম্পানি বানাইছে। এখনকার পৃথিবীতে চলা বেশিরভাগ বিমানই হয় কোম্পানি বানাইছে, 1 নম্বর বোয়িং, 2 নম্বর এয়ারবাস। কোম্পানি যখন পুরো মার্কেট বা বাজার দখল করে রাখে ওটাকে বলে মনোপলি। কোম্পানি যখন পুরো মার্কেট বা বাজার দখল করে ওটাকে বলে ডুওপলি। এই বিমান বানানোর বাজারটা হইতেছে ডুওপলি, যেখানে আর এয়ারবাস ওরাই রাজত্ব করে। তাহলে যেই প্লেনটা ক্র্যাশ করলো ওটা কোন কোম্পানির? বোয়িং কোম্পানির। 2019 সালে এই বোয়িং কোম্পানির একজন সাবেক কর্মচারী বিবিসিকে বলছিলেন প্রোডাকশন লাইনে তাড়াতাড়ি কাজ করতে হবে, এই কারণে কোম্পানি থেকে প্রচণ্ড চাপ থাকায় নষ্ট বা সাবস্ট্যান্ডার্ড পার্ট ওরা ফিট করতেছিল বিমানের মধ্যে, এবং সেটা নিজেরা জানার পরেও ইচ্ছাকৃতভাবে। বোয়িংয়ে জন বার্নেট নামে একজন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন, যিনি এখানে 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। গত বছরে মার্চ মাসে উনি নিজেই নিজেকে শেষ করে ফেলেন। উনি কিন্তু বোয়িং কোম্পানির একজন হুইসেল ব্লোয়ার ছিলেন। মানে 2017 সালে অবসর নেওয়ার পরে সাংবাদিকদের সাথে উনি বলেন এই বোয়িংয়ের বিমানগুলোর সিরিয়াস কিছু সেফটি কনসার্ন বা নিরাপদাজনিত সমস্যা, বিমানের যে জরুরি অক্সিজেন সিস্টেম আছে এইগুলোর অবস্থা এতই খারাপ যে প্রতি 4টার মধ্যে অক্সিজেন মাস্ক ইমার্জেন্সি বা জরুরি অবস্থায় কাজই করবে না। বার্নেট কিন্তু এই কনসার্নগুলো তার সুপারভাইজারদের সাথে শেয়ার করছিলেন, কিন্তু তারা তাকে একদমই পাত্তা দেয় না। ইভেন হ্যারিস পর্যন্ত করছিল। আরেকজন হুইসেল ব্লোয়ার ইঞ্জিনিয়ার আছেন, নাম স্যাম সালেপুর। উনি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদেরকে বলছিলেন বোয়িংয়ের বিমানগুলোর যে সেফটি বা নিরাপত্তাজনিত সমস্যা আছে এইটা নিয়ে আওয়াজ ওঠানোর পরে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং হ্যারেস করা হয়েছে। যেই টাইপের বিমানটার দুর্ঘটনা ঘটল 787 গ্রিন লাইনার, উনি আজকে না 2024-এর এপ্রিল মাসে বলছিলেন বোয়িংয়ের উচিত এখন পুরো পৃথিবীর মধ্যে যতগুলো এই 787 গ্রিন লাইনার যেটা আছে প্রত্যেকটা বন্ধ ঘোষণা করা, কারণ তার আশঙ্কা এগুলোর প্রিম্যাচিওর ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ড এটার অনেক বড় রিস্ক আছে। যাই হোক, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কনসার্নের জায়গাটা যদি বলি, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন তুলে ধরছেন। শহরের একদম মাঝখানে আপনি যদি বিমানবন্দর বানান, এটা একদিকে যেমন বায়ু দূষণ বাড়ায়, শব্দ দূষণ বাড়ায়, তেমনি ওই এরিয়ার আশেপাশে আপনি খুব উঁচু কোনো দালান নির্মাণ করতে পারবেন না। আর এরকম যখন বিমানবন্দরের মতো দুর্ঘটনা ঘটবে, একসাথে অনেক মানুষ প্রাণ হারাবে, আমাদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু সেই রকম ঝুঁকিতে আছে। তবে এটার উল্টা ঘটনাটাও কিন্তু সত্য। বাংলাদেশের এরকম টেন্ডেন্সি আছে, যখনই আমি শহর থেকে দূরে কোনো বিমানবন্দর বানাবো, যেহেতু ওই জায়গার দামটা বাইরে যায়, ওইটার আশেপাশে অনেক ফ্যাসিলিটি গড়ে উঠতে থাকে, মানুষ ওই বিমানবন্দরের আশেপাশে গিয়া থাকা শুরু করে, যেটা হাইলি রিস্কি। এবং এই কারণেই বিমানবন্দর জনবসতি থেকে দূরে নির্মাণ করার জন্য চেষ্টা করা হয়। যাই হোক, ভিডিও এই পর্যন্তই।
আর এরকম ইনফরমেশন ভিডিও আরও দেখতে চাইলে জুনায়েদ মিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।